অবশেষে সত্যি সত্যি সকল ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটল। বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা এবং তার মনোনয়নপত্র জমা সব কিছুই হয়ে গেল। সব কিছুই যখন হয়ে গেল তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্টে সয়লাব, বিশেষ করে সবথেকে জনপ্রিয় যে ভাষাটা সেই ভাষাটা হচ্ছে ডক্টর ইউনূসের নানা ধরনের কার্টুন পোস্ট করে বলা হচ্ছে কাঁদো মহাজন কাঁদো। তার মানে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার যে ব্যাপারটা আমরা যদিও গতকালকেই আপনাদেরকে কনফার্ম করেছি, গতকালকে আনুষ্ঠানিকভাবে কনফার্ম করেছি, কিন্তু তার অনেক আগেই আমরা আপনাদেরকে নিশ্চিত করেছি যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না। অবশেষে সেটাই হলো। আমরা সবসময় চেষ্টা করি যে একেবারে ডেফিনিট তথ্য ছাড়া কথা না বলতে। প্রফেসর ইউনূসের পক্ষে নানা ধরনের লবিং শেষ পর্যন্ত ছিল এবং গত 2 দিন আগে পর্যন্ত এই লবিং ছিল। আজকেও একটা টানটান উত্তেজনা ছিল যে যেহেতু রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম আলমগীরের নাম অলরেডি নানা দিকে আলোচিত হয়ে গেছে এবং বিএনপির মনোভাবেও স্পষ্ট হয়েছে তিনিই রাষ্ট্রপতি হচ্ছেন, সেটা সত্ত্বেও কেন আজকে শেষ দিনে, যখন আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, সেই দিনে এসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কেন ডাকা হলো? তার মানে কি একেবারে শেষ মুহূর্তে এসে বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইছে? কারণ এর আগের স্থায়ী কমিটির মিটিংয়ে সবাই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে দায়িত্ব দিয়েছিলেন যে রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত আপনি নেবেন। তাহলে স্থায়ী কমিটির বৈঠক আবার প্রয়োজন হলো কেন? সেটাকে কেন্দ্র করে সকাল থেকে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি চলছিল। এর মাঝে আরেকটি নাম আবারও ছড়িয়ে পড়ে। সেই নামটি কি এবং শেষ পর্যন্ত কি হলো? রাষ্ট্রপতি ইস্যুতে প্রফেসর ইউনূসকে ঘিরে কি হচ্ছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ফাইনাল ব্যাপারটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেষ মুহূর্তে যে উত্তেজনাটা তৈরি হয়েছিল এবং যে নামটা আবার নতুন করে ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তার নাম আবারও আলোচনায় এসেছিল এবং এরকম প্রচারও করা হচ্ছিল যে শেষ মুহূর্তে নাসিমুল গনিকে আজকেই ব্যাক ডেটে, হয়তো গতকালকের ডেটে অবসর দেয়া হবে এবং কিংবা তিনি পদত্যাগ করবেন, করে আজকে রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা হবে। এরকম কারণেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। মির্জা ফখরুলের নামটা শেষ মুহূর্তে এসে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার ইউনূস সমর্থকরাও কিন্তু আশা ছাড়েননি, হাল ছাড়েননি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমরা সর্বশেষ যে তথ্য নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয়া, তার মনোনয়নের ব্যাপারে ডক্টর আব্দুল মঈন খান প্রস্তাবক, সমর্থক গয়েশ্বরচন্দ্র রায়। এই ছবিটা দেখে নিন, তার মনোনয়ন পত্র প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে হস্তান্তর করছে। এই ছবিটা যখন গণমাধ্যমে এসে গেছে তখন আমরা একেবারে ফাইনালি নিশ্চিত হয়েছি যে ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। এর আগে 18 জন রাষ্ট্রপতি হয়েছেন, কেউ কেউ মেয়াদ পূর্ণ করতে পেরেছেন, কেউ পারেননি। এরকম বাস্তবতায় ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন এবং ঠিক সেই মুহূর্তে হচ্ছেন যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। ফখরুল ইসলাম আলমগীরকে ভারত বিদ্বেষী রাজনীতিবিদ হিসেবে আমরা কখনোই দেখিনি। তার মানে ভারতের ব্যাপারে একটা সফট থিঙ্কিং তার রয়েছে। ডক্টর ইউনূসের আমলেও কলকাতার একটি গণমাধ্যমকে এই সময় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি, যেখানে তিনি ভারত সম্পর্কে পজিটিভ কথা বলেছিলেন, কলকাতায় বইমেলায় যাওয়ার স্মৃতি রোমন্থন করেছিলেন, ফুচকা খাওয়ার স্মৃতি রোমন্থন করেছিলেন। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের কৌশলগত কারণে রাষ্ট্রপতির জায়গায় যাকে ভাবা উচিত
একজন সফট মাইন্ডের মানুষ, যিনি কোনো বিদ্বেষী রাজনীতি করবেন না, কিংবা দেশের প্রধান যিনি, তার মনোভাবের মধ্যে কোনো নির্দিষ্ট দেশের উপরে বিদ্বেষ থাকবে না, সেরকম একজন ব্যক্তিকেই বিএনপি শেষ পর্যন্ত খুঁজে নিল। বিএনপিতে আরও অনেক লোক কিন্তু ছিলেন যারা কট্টর ভারত বিদ্বেষী রাজনীতি করেন, কিন্তু মির্জা ফখরুলকে বেছে নেওয়া এটারও একটা কারণ কিনা যে তিনি ভারত বিদ্বেষী নন, সেটাও একটা বড় কারণ হতে পারে। সকাল থেকেই যে নাসিমুল গনির আলোচনাটা চলছিল মন্ত্রিপরিষদ সচিব, সেই আলোচনাটা আদতে ধোপে টেকেনি। আজকে সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক করল বিএনপি, এবং সেই বৈঠক পরবর্তী রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন, এবং প্রথম তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হতে চলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে মহাসচিব কে হচ্ছেন, তিনি বলেছেন প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন, কোন উপায়ে কিভাবে কি হবে সেটা তিনি ভালোভাবে বুঝবেন। এখন মির্জা ফখরুল দলীয় পদ থেকে, স্থায়ী কমিটির পদ, মন্ত্রিপরিষদ সদস্য থেকে, এবং মানে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও সম্ভবত পদত্যাগ করতে হয়, কারণ রাষ্ট্রপতিকে একজন নিরপেক্ষ, মানে মির্জা ফখরুল তো আর নিরপেক্ষ মানুষ না, তারপরেও মানে পদগত দিক থেকে একজন নিরপেক্ষ মানুষ হতে হয়। সেই কারণেই সব ধরনের জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হবে, এবং সেটা তিনি পদত্যাগ অলরেডি করে ফেলেছেন, এবং তার মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। তার মানে 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, ওদিকে অলি আহমেদের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। 20 তারিখে নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হচ্ছেন তখন আমরা সেরকম একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, এবং শেষ মুহূর্তে মানে এরকম চেষ্টা চলেছে যে প্রচণ্ড ভারত বিদ্বেষী ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করেই ছাড়বে তার পক্ষের মানুষজন, এবং আন্তর্জাতিক লবিংটা প্রচণ্ড আকারে চলছিল। দেশে প্রফেসর ইউনূসের যে লোকজন রয়েছে, মানে বাহিনী যারা রয়েছে, তারা প্রচণ্ড পিআর প্রমোশন করছিলেন। প্রফেসর ইউনূসের আশীর্বাদে আমেরিকাতে প্রেস মিনিস্টার হিসেবে যিনি কাজ করছেন, তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, তার চাকরির মেয়াদ রিনিউ হচ্ছে না, সরকার তাকেও রাখছে না, এরকম খবরও আমরা পাচ্ছি। চতুর্দিক থেকে ডক্টর ইউনূস কেন্দ্রিক যে আলোচনাটা হচ্ছে, সেখানে সবথেকে বড় আলোচনাটা এবার শুরু হয়েছে, যেহেতু ফাইনালি তিনি আর রাষ্ট্রপতি হতে পারলেন না, সেহেতু এবার তার বিরুদ্ধে যত অভিযোগ, অন্তর্বর্তী সরকার আমলে মানে দেশের মারাত্মক ক্ষতি যে ইস্যুতে তিনি করেছেন, বিশেষ করে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি, হামের টিকা নিয়ে কেলেঙ্কারি, এবং এখন পর্যন্ত প্রায় 900 শিশুর মৃত্যু, এই ব্যাপারগুলো যেগুলো হয়েছে, সাথে রয়েছে বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের যে উত্থান, সেই উত্থান, তার দায়িত্ব নেওয়ার পর থেকে জেল থেকে যত উগ্রবাদী সদস্য রয়েছে তাদের সবাইকে মুক্ত করে দেয়া, তাদের জামিনের ব্যবস্থা করা, তিনি এবং আসিফ নজরুল মিলে এই যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সাথে দুর্নীতির সাম্রাজ্য গড়া, অবৈধভাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে নিজের কর মওকুফ করে নেওয়া, নিজের প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়া, এরকম বহু ইস্যুতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখন কি তাহলে মানে এখন হয়তো সম্ভব নয়, কিন্তু আর 6 মাস পরে কি তাহলে, যখন তার এসএসএফ নিরাপত্তা অর্থাৎ ভিভিআইপি পার্সোনার তিনি থাকবেন না, এসএসএফ নিরাপত্তাও থাকবে না, তখন থেকে কি বাংলাদেশের বিভিন্ন আদালতে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা শুরু হবে, নাকি ততদিনে তিনি আসলে দেশেই থাকবেন না, তিনি মানে মন্ত্রটা বুঝে গেছেন, এই দেশের মানুষ তাকে আর গ্রহণ করছে না, এবং তাকে গ্রহণ না করার কারণ তিনি নিজেই তৈরি করেছেন। 1.5 বছরের শাসনামলে দেশে চাকরির বন্যা বইয়ে যাবে,
তিনি তার মেটিকুলাস প্রেস সেক্রেটারিকে দিয়ে বলিয়েছিলেন, তিনি নিজে বলেছিলেন দরখাস্ত আসছে আমাদের কাছে, প্রচুর দরখাস্ত আসছে। সেদিন আব্দুল নূর তুষার তো মানে কি বলবো যে মজা করে বলেই ফেললেন যে আমাদের দেশে 3টা বন্যা, একটা হচ্ছে মানে প্রাকৃতিক বন্যা, নদীতে বন্যা আসে, আর একটা হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা, আর একজন হচ্ছে শফিকুল আলম যিনি চাকরির বন্যা মানে কথা বলেছিলেন এবং তাকে চাকরির বন্যা হিসেবে বলা যেতে পারে। এই যে চাকরির বন্যা বইয়ে দেওয়ার মুখের কথার ফুলছুরি, এর পরিপ্রেক্ষিতে আমরা দৃশ্যমান কোনো ব্যাপার যখন দেখিনি তখন তার বিরুদ্ধে এত অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারে কি এখন আনুষ্ঠানিকভাবে আদালতে, থানায় মানুষ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ দায়ের করতে পারবে? আমরা গত 2 বছরে কিন্তু দেখেছি একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবগুলোই খারিজ করে দেয়া হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।